আসসালামু আলাইকুম। তো এই পর্বে আমরা তোমাদের বইয়ের সকল ভেক্টর নিয়ে কথা বলবো এবং সাথে কিছু অ্যানিমেশন ইউজ করব, যাতে তোমাদের এই ভেক্টরগুলো খুবই সহজে আয়ত্ত করতে সুবিধা হয়। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমেই নাল বা শূন্য ভেক্টর। তো নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এর মান হবে শূন্য এবং দিক অনির্দিষ্ট। তো অনেকেই বলে যে নাল ভেক্টরের নাকি দিক নেই, বাট এই কথাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। দিক আছে, কারণ ভেক্টর রাশি কি আছে, আমরা তো জানি ভেক্টর রাশির মান এবং দিক দুটোই থাকে, তাই না? কিন্তু নাল ভেক্টরের দিক যে অনির্দিষ্ট, এই ব্যাপারটা তাহলে মানে কি? চলো তাহলে এটা একটা সিম্পল অ্যানিমেশনের মাধ্যমে বোঝা যাক। যে ধরলাম যে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। এখন এই ভেক্টরটাকে আমি জিরো করতে চাই, তাহলে কি করব? এই ভেক্টর থেকে আবার এই ভেক্টরটাই বিয়োগ দিয়ে দেই। তাহলে এই কাজটা করলেই তো ওই ভেক্টরটা জিরো ভেক্টর হয়ে যাবে, তাই না? অ্যান্ড জিরো ভেক্টরকে আমরা জিরোর উপরে একটা বার চিহ্ন দ্বারা প্রকাশ করি। আচ্ছা, যাই হোক, ধরলাম আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে বি ভেক্টর। অ্যান্ড এটাকে আমরা জিরো করতে চাই, তাহলে এই ভেক্টর থেকে আবার এই ভেক্টরটাই বিয়োগ দিব। অ্যান্ড বিয়োগ করলে দেখো এই ভেক্টরটাও কিন্তু জিরো ভেক্টর হয়ে গেল। আচ্ছা, তো আমরা দুইটা জিরো ভেক্টর পেলাম। তো তোমরা হয়তো বলতেছো এখন যে এই জিরো ভেক্টরের দিক এই দিকে এবং এই জিরো ভেক্টরের দিক হয়তো এই দিকে, তাহলে তো জিরো ভেক্টরের দিক আছে। বাট ব্যাপারটা কিন্তু একদমই সত্য না। ধরলাম তোমাকে একটা নাল ভেক্টর বা জিরো ভেক্টর দেওয়া হলো, অ্যান্ড তুমি কিন্তু জানো না এতক্ষণ আমরা যা করেছি, তুমি ধরো এটা দেখোনি। তাহলে তুমি কিভাবে বলবে যে এই ভেক্টরকে বিয়োগ করে জিরো করা হয়েছে নাকি এই ভেক্টরকে বিয়োগ করে জিরো করা হয়েছে? এখানে তো খালি দুইটা ভেক্টর না, এরকম আরো অসংখ্য ভেক্টর থাকতে পারে যাকে আমরা ওই ভেক্টর দিয়ে বিয়োগ করে জিরো করতে পারি। তাহলে কি তুমি জিরো ভেক্টরের দিক বের করতে পারবে? না। অর্থাৎ জিরো ভেক্টরের দিক কিন্তু আছে, বাট আমরা বের করতে পারবো না, দিকটা হচ্ছে অনির্দিষ্ট। সদৃশ ভেক্টর। তো দুটো ভেক্টরকে আমরা কখন সদৃশ ভেক্টর বলবো? যখন এরা এই দুটো শর্ত মেনে চলবে। দুটি ভেক্টরকে একই দিকে হতে হবে এবং ভেক্টর দ্বয়কে একই জাতীয় হতে হবে, তাহলে এরা দুইটা ভেক্টর সদৃশ হবে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা বুঝতে পারবে। ধরলাম যে ডান দিকে একটা ভেক্টর F1 এবং ডান দিকে আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে F2। খেয়াল করে দেখো তো, এই দুইটা ভেক্টর একই দিকে, আবার একই জাতীয়, অর্থাৎ এটাও একটা ফোর্স ভেক্টর, এটাও একটা ফোর্স ভেক্টর। অর্থাৎ আমরা বলবো যে এই দুটি ভেক্টর হচ্ছে সদৃশ ভেক্টর। কিন্তু যদি এমন হয় যে একটা ফোর্স ভেক্টর ডান দিকে আর একটা ফোর্স ভেক্টর অন্য কোনো একটা দিকে, তাহলে কি একই দিকে না হওয়ার জন্য এটাকে কিন্তু আমরা সদৃশ ভেক্টর বলবো না, অর্থাৎ এটা সদৃশ ভেক্টর না। আচ্ছা, দুইটা ভেক্টর যদি একই দিকে হয়, ধরলাম যে একটা ফোর্স ভেক্টর ডান দিকে এবং আরেকটা বেগ ভেক্টর হচ্ছে ডান দিকে, এখন কি আমরা এই দুটো ভেক্টরকে সদৃশ ভেক্টর বলবো? না। তার কারণ হচ্ছে এই দুটো ভেক্টর কিন্তু একই জাতীয় নয়। একটা ফোর্স ভেক্টর এবং আরেকটা বেগ ভেক্টর একই জাতীয় না হওয়ায় আমরা কিন্তু এই ভেক্টরকে সদৃশ ভেক্টর বলবো না। আচ্ছা, তার মানে শর্তগুলো বুঝতে পারলাম যে একই দিকে হতে হবে এবং একই জাতীয় হতে হবে। তো সদৃশ ভেক্টরের একটা স্পেশাল টাইপ আছে, সেটা হচ্ছে ধরলাম যে দুটি ভেক্টরের দিকই ডান দিকে, F1ও ডান দিকে এবং F2 এর দিকও হচ্ছে ডান দিকে। খেয়াল করে দেখো তো, এই দুইটা ভেক্টরই যেহেতু ডান দিকে এবং একই জাতীয়, তাই এই ভেক্টরকে আমরা সদৃশ তো বলতে পারি। তাছাড়া দেখো তো, দুইটা ভেক্টরের দৈর্ঘ্য কি একই না? এবং দুটো ভেক্টরের দৈর্ঘ্য যদি এক হয়, তাহলে তো আমরা বলতে পারি যে দুটো ভেক্টরের মানও একই। অ্যান্ড যেই ভেক্টরের মান একই, দিকও একই, তাকে আমরা বলবো হচ্ছে সমান ভেক্টর। অর্থাৎ সমান ভেক্টর হতে হলে তার দিক একই দিকে হতে হবে এবং মানও একই দিকে হতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট লাইন দেখি, অনেক সময় এটা খ নাম্বারে আসে, যে সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টরই সমান ভেক্টর না। এই লাইনটা একটু মিলিয়ে দেখি। প্রথম কেসে আমরা যাই, খেয়াল করে দেখো দুটো একই দিকে, তাই সদৃশ ভেক্টর। বাট দুটোর মান কি সেম? দেখো দুটোর মান সেম না, F1 ছোট এবং F2 হচ্ছে বড়। তাই এই ভেক্টরকে আমরা কিন্তু সমান ভেক্টর বলতে পারবো না। অর্থাৎ সকল সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর না। কিন্তু এই কেসে দেখো, যেটা সদৃশ, যেই ভেক্টরটা সমান ভেক্টর, ওই ভেক্টরটাও কিন্তু আবার সদৃশ ভেক্টরও। তাই সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর। তো এখন আসবো বিসদৃশ ভেক্টর। তো দুটি ভেক্টর বিসদৃশ হবে যদি দুটি ভেক্টরের দিক বিপরীত দিকে হয় এবং ভেক্টর দ্বয়কে একই জাতীয় হতে হবে। একটু কিছু উদাহরণ দিলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। যে ধরলাম একটা ফোর্স ভেক্টর হচ্ছে ডান দিকে, আর একটা ফোর্স ভেক্টরের দিক হচ্ছে বাম দিকে। খেয়াল করে দেখো, দুটোর দিক কিন্তু বিপরীত এবং দুটোই কিন্তু ফোর্স ভেক্টর, তাই আমরা এই দুটি ভেক্টরকে
বিসদৃশ ভেক্টর বলবো। কিন্তু যদি এমন হয় যে একটা ভেক্টর ডান দিকে আরেকটা ভেক্টর এই দিকে, তাহলে কিন্তু এই দুটো ভেক্টরকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো না। আবার যদি এমন হয় যে একটি ভেক্টর ফোর্স ভেক্টর আরেকটি হচ্ছে বেগ ভেক্টর, তো দুটো ঠিক আছে বিপরীত দিকে, বাট দুটো তো একই জাতীয় না, তাও কিন্তু আমরা এই দুটি ভেক্টরকে বিসদৃশ ভেক্টর বলবো না। কিন্তু যদি এমন হয় যে একটি ভেক্টরের দিক ডান দিকে, ধরলাম F1 নামের একটা ফোর্স ভেক্টর, এবং আরেকটি ভেক্টর ধরলাম এই ভেক্টরটা হচ্ছে F2 ভেক্টর, খেয়াল করে দেখো যে এই দুইটা ভেক্টরের দিক কিন্তু বিপরীত দিকে এবং দুটোই একই জাতীয়, তাই আমরা এই ভেক্টরকে বিসদৃশ ভেক্টর তো বলবোই। প্লাস আরেকটা জিনিস খেয়াল করো তো, দুইটা ভেক্টরের মান কি সেম না? দুটা ভেক্টরের মান কিন্তু সেম। দুটা ভেক্টরের মান সেম কীভাবে? দেখো, দুটা ভেক্টরের দৈর্ঘ্য তো সেম। তো যেই ভেক্টরের মান সেম এবং দিক হচ্ছে বিপরীত, তো সেই ভেক্টরকে আমরা বলি হচ্ছে বিপরীত ভেক্টর। ঠিক আছে, সেই ভেক্টরকে আমরা বিপরীত ভেক্টর বলি। তাহলে খেয়াল করে দেখো তো, আমরা কি এই লাইনটা লিখতে পারি যে সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর না। একটু এই লাইনটা একটু অ্যানালাইসিস করি। খেয়াল করে দেখো, এই বিসদৃশ ভেক্টরটা কিন্তু বিপরীত ভেক্টর না, কারণ দুটা ভেক্টরের দৈর্ঘ্য যেহেতু সেম না, তাই দুইটা ভেক্টরের মানও কিন্তু সেম না। তাই প্রথম দেখো, দ্বিতীয় লাইনটা দেখো, সকল বিসদৃশ ভেক্টর কিন্তু বিপরীত ভেক্টর হয়নি। কিন্তু এই কেসে দেখো যে যেই ভেক্টরটা বিপরীত ভেক্টর, ওটা কিন্তু আবার বিসদৃশ ভেক্টরও, অর্থাৎ সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ ভেক্টর। আচ্ছা, তো এখন একক ভেক্টর এই পর্যন্ত যত ভেক্টর পড়িয়েছি ও সামনে পড়াবো, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, তাই এখানে মনোযোগ দিবে তোমরা সবাই। তো একক ভেক্টর হচ্ছে এমন একটি ভেক্টর যার মান হচ্ছে 1, এবং একক ভেক্টরকে আমরা এরকম যে কোনো একটা সংখ্যার উপরে ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করি অ্যান্ড প্রনাউন্স করি এ ক্যাপ আকারে। তো একটা উদাহরণ দিলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো আমি ধরে নিলাম যে এরকম একটা ভেক্টর, সেটা হচ্ছে ধরলাম এফ ভেক্টর, অ্যান্ড এই ভেক্টরটার মান হচ্ছে, তোমরা সবাই জানো যে আমরা মানকে জাস্ট এফ দ্বারা প্রকাশ করি, উপরে ভেক্টর চিহ্ন দেই না। লেকচার 1-এ এটা খুব ডিটেলস আমরা বলেছিলাম। অ্যান্ড ধরে নিলাম যে এই ভেক্টরটার মান হচ্ছে 3 নিউটন। তাহলে আমরা যদি এই ভেক্টরকে 3 ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগের মান কি 1 নিউটন হবে না? অ্যান্ড আমরা তো এইমাত্রই পড়েছি যে 1 নিউটন মানযুক্ত কোনো ভেক্টরকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। অ্যান্ড একক ভেক্টরকে এই সংখ্যার বা এই অক্ষরটার উপরে ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাই না? এখন খেয়াল করে দেখো তো, যে এইটুকুও তো মান 1, তাহলে এটাও একক ভেক্টর। তারপরে এইটুকুর মানও যেহেতু 1, তাই এটাকেও আমরা একক ভেক্টর বলতে পারি। এখন চিত্র দেখে কি আমরা বুঝতে পারছি যে আমরা যদি 3টা একক ভেক্টরকে যোগ দেই, তাহলেই যে আমরা টোটাল যে ভেক্টর আছে সেটা পাবো। অর্থাৎ আমি যদি এফ ভেক্টরকে 3 দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু টোটাল ভেক্টরটা পাবো। আচ্ছা, এখানে 3 কি? 3 হচ্ছে এই যে এই 3, অর্থাৎ মান এফ। তাহলে আমরা লিখতে পারি যে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু মান ইন্টু একক ভেক্টর। তো খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে কোনো ভেক্টরকে আমরা মান ইন্টু একক ভেক্টর এই দুইভাবে লিখতে পারি। এখান থেকে আমরা একক ভেক্টরের একটা সূত্র পাই। এখন থেকে তোমরা যদি দেখো কোনো জায়গায় একটা একক ভেক্টর লেখা আছে, তাহলে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিয়ে দিবে, তাহলেই কিন্তু আমরা একক ভেক্টর পেয়ে যাব। ঠিক আছে, এই সূত্রটা আমরা ভবিষ্যতে অনেক ইউজ করব। আচ্ছা, যাই হোক, তো একক ভেক্টর খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড কিছু রেডিমেড একক ভেক্টর আছে, যেমন এই দেখো একটা এক্স ওয়াই এবং জেড অক্ষ। তো তোমরা জেনে রাখো যে পরবর্তীতে আমরা এটা ডিটেলসে আলোচনা করব, বাট আপাতত জাস্ট জেনে রাখো যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, এটাকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর, তাকে আমরা জে ক্যাপ দ্বারা প্রকাশ করি। জেড অক্ষ বরাবর কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। এই আই, জে এবং কে সবারই মান হচ্ছে 1। আচ্ছা, তো আমরা এখন অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর দুটোকে একসাথেই শিখব। তো চলো আমরা আমাদের আবার স্লাইডে চলে যাই। তো প্রথমে আমরা একটা এক্স এবং ওয়াই সম্বন্ধিত একটা কাঠামো নিলাম, যার মূল বিন্দু হচ্ছে ও। এখন এই জায়গায় আমি একটা অবজেক্ট স্থাপন করলাম, ধরলাম যে এই গাড়িটা পি বিন্দুতে আছে। এখন অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর হচ্ছে এই মূল বিন্দু থেকে বস্তুটা যে অবস্থানে আছে ওই পর্যন্ত যে ভেক্টর, সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এন্ড খেয়াল করে দেখো, এই ভেক্টর দ্বারা আমরা কিন্তু পি বিন্দু বা এই গাড়িটা কোথায় আছে তার একটা অবস্থান সম্পর্কে ধারণা পাচ্ছি। অ্যান্ড অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং আমরা চাইলে এই ভেক্টরকে ও পি দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু ভেক্টরটা ও থেকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত। তো লেকচার 1-এ আমরা এটা দেখিয়েছিলাম। আচ্ছা, যাই হোক,
তো ধরলাম যে গাড়িটা এখন এই জায়গায় আসলো, অর্থাৎ কি গাড়িটার একটা সরণ হলো, তাই না? সেই যে এটাই হচ্ছে সরণ ভেক্টর। আমরা তো সবাই জানি যে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো গাড়িটার যে সরণ হয়েছে এই সরণ এটাই হচ্ছে সেই সরণ ভেক্টর। এখন গাড়িটা তো এই জায়গায় আগে ছিল, তাই না? তো এটাকে আমরা বলবো হচ্ছে আর ইনিশিয়াল বা আদি অবস্থান ভেক্টর। তোমরা দেখবে তোমাদের বইয়ে আদি অবস্থান ভেক্টরকে আর ইনিশিয়াল দ্বারা প্রকাশ করেছে। এবং ফাইনাল অবস্থায় গাড়িটা যেহেতু এই জায়গায় আছে, তাহলে গাড়িটার ফাইনাল অবস্থান ভেক্টরকে আমরা আর ফাইনাল দ্বারা প্রকাশ করব। আচ্ছা, তো চিত্রটা এরকম হলো। এখন তোমরা যদি ভেক্টরের বিয়োগ করতে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে পড়াবো, তাহলে তোমরা এই চিত্র দেখেই বলতে পারতে যে এস ভেক্টর ইজ ইকুয়াল টু ফাইনাল অবস্থান ভেক্টর মাইনাস ইনিশিয়াল অবস্থান ভেক্টর। যাই হোক, আমরা তো পরবর্তী ভিডিওতে বিয়োগ করা শিখবই। তারপর তো যা সেই রেজাল্টটার দিকে খেয়াল করি যে সরণ হচ্ছে দুইটা অবস্থান ভেক্টরের পরিবর্তন। আমরা যদি তোমাকে একটু বই দেখাই, দেখো যে সরণ হচ্ছে এই তো অবস্থান ভেক্টরের পরিবর্তন। এই বইয়ে তুমি একটা জিনিস দেখবে যে অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। এটার কারণ তুমি তৃতীয় অধ্যায়ে এবং চতুর্থ অধ্যায়ে ভালো মতো জানতে পারবে। তো আপাতত জাস্ট এটা মাথায় রেখো যে অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। আচ্ছা, তো এখন আমরা স্বাধীন এবং সীমাবদ্ধ ভেক্টর সম্পর্কে জানবো। তো তোমরা হয়তো লেকচার 1-এ পড়েছিলে যে একটি ভেক্টরের এই বিন্দুকে বলা হয় হচ্ছে পাদবিন্দু। তো স্বাধীন ভেক্টর হচ্ছে যার পাদবিন্দুকে আমরা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারি। যেমন দেখো 5 নিউটন মানের পূর্বমুখী একটি বল, এটাই হচ্ছে স্বাধীন ভেক্টর। তার কারণ কি, পূর্বমুখী বল তো চাইলে আমরা এই যে এখানেও বসাতে পারি, আবার পাদবিন্দু চাইলে তো আমরা এখানেও বসাতে পারি, অর্থাৎ ভেক্টরটা পূর্বমুখী হলেই হলো। কিন্তু সীমাবদ্ধ ভেক্টরে আমরা তার পাদবিন্দু কিন্তু ইচ্ছা মতো বসাতে পারি না, এই জন্য এটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। তো আমি যদি স্লাইডে যাই তাহলেই বুঝতে পারবে। সীমাবদ্ধ ভেক্টরের একটি উদাহরণ হচ্ছে অবস্থান ভেক্টর, আমরা যেটা একটু আগেই পড়েছি। তো কি জন্য অবস্থান ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর? খেয়াল করে দেখো যে এর যে পাদবিন্দু সেটা মূল বিন্দুতে আবদ্ধ। গাড়িটা যখন এখানে ছিল তখন অবস্থান ভেক্টরের মূল বিন্দুতেই পাদবিন্দু অবস্থিত, এবং গাড়িটা যখন অন্য একটা পজিশনে গেছে তখনও দেখো যে এই ভেক্টরটার পাদবিন্দু মূল বিন্দুতে অবস্থিত। তাই আমরা বলবো যে অবস্থান ভেক্টর হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, তো আমরা প্রায় সবগুলো ভেক্টরই কভার করেছি। এখন বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর দেখব। তো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর কি তোমাদেরকে একটু দেখাই। ধরলাম যে কোনো একটা ভেক্টর যা কিনা 5 ইন্টু আই ক্যাপ। তোমাদের মনে আছে যে কোনো কিছুর আগে ক্যাপ দিলে সেটাকে আমরা বলি একক ভেক্টর, এবং একক ভেক্টরের সামনে যা থাকে ওটা হচ্ছে মান। অ্যান্ড এ ভেক্টরের মানকে আমরা জাস্ট এ দ্বারা প্রকাশ করি, অ্যান্ড এর মান হচ্ছে 5। মাথায় রাখবে যে মানকে আমরা এইভাবে প্রকাশ করি, উপরে ভেক্টর চিহ্ন দেই না। আচ্ছা, আরেকটা ভেক্টর নেই, ধরলাম বি, অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 1/5 ইন্টু আই ক্যাপ। তাহলে এর মান কত? এর মান ভি ইজ ইকুয়াল টু 1/5। তো আমরা যদি এ কে ইনভার্স করি, খেয়াল করে দেখো, আমরা যদি এ কে ইনভার্স করি তাহলে কি বি এর মান পাবো না? যদি এমন হয় যে এ ভেক্টর এবং বি ভেক্টর অ্যান্ড একটাকে ইনভার্স করলে আরেকটা পাওয়া যায়, খেয়াল করে দেখো তুমি যদি বি কে ইনভার্স করো তাহলেও কিন্তু এ পাবে। তো এরকম সম্পর্ক যদি দুইটা ভেক্টরের মধ্যে হয় তাহলেই আমরা বলবো যে দুটো ভেক্টর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। খেয়াল করে দেখো তোমাদের বইয়ে এই কথাটাই বলা আছে। ওকে, এখন লাস্ট দুইটা ভেক্টর, একটা হচ্ছে সমরেখ আর একটা সমতলীয় ভেক্টর। তো সমরেখ ভেক্টর কি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর হয় বা পরস্পর সমান্তরাল হয় তাকেই তো সমরেখ ভেক্টর বলে, তাই না? তো খেয়াল করে দেখো এখানে তিনটা ভেক্টর আছে। এই তিনটা ভেক্টর দেখো একই দিকে আছে, অর্থাৎ সমান্তরালে আছে। ইভেন এই ভেক্টর এবং এই ভেক্টর দেখো তো এদের দিক বিপরীত হলেও এরা কি সমান্তরালে আছে না? তো এদের প্রত্যেককেই আমরা বলবো একে অপরের সমরেখ ভেক্টর। এখন সমতলীয় ভেক্টর কি এটা একটু বোঝো। ধরে নাও যে তুমি এই ভিডিওটা মোবাইলে দেখছো অথবা তোমার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে দেখছো। এখন সেই স্ক্রিনটা কি সমতল না? সেই স্ক্রিনটা তো সমতল। এখন এই সমতলের উপরে দেখো যে এই তিনটা ভেক্টর আছে, অ্যান্ড দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে হয় তাহলেই তো আমরা তাকে সমতলীয় ভেক্টর বলি। তো তোমাদের স্ক্রিনের উপরে যে ভেক্টরগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ এই সবই হচ্ছে সমতলীয় ভেক্টর। বাট তুমি একটা কাজ করতে পারো, তোমার স্ক্রিন থেকে একটা আঙ্গুল দাও এবং আঙ্গুলটাকে বাইরের দিকে তাক করো, তাহলে ওই আঙ্গুল দিয়ে যে ভেক্টরটা তৈরি হবে ওটা কিন্তু সমতলীয় ভেক্টর থাকবে না, কারণ ওই আঙ্গুলটা স্ক্রিন থেকে কিন্তু বাহিরের দিকে আছে।
আচ্ছা, তো আমরা সবগুলো ভেক্টরই কভার করেছি। তো পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টরের যোগ শিখবো এবং বিয়োগ শিখবো। তো পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।